আমরা যদি সার্বিক বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটটা যদি সামনে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে এবছর আমাদের নিয়ার অ্যাবাউট এখন 34 বিলিয়ন আমাদের রিজার্ভের যাচ্ছে, এবং এটার মেজর পোর্শন 34 বিলিয়ন হচ্ছে আমাদের প্রবাসী কর্মীদের পাঠানো। তাহলে আমাদের অর্থনীতির যে অর্থনীতির লাইফলাইন বলতে একটা সেক্টরকে আমরা প্রাধান্য দিতে পারি। দেখেন, এই সেক্টরটা এমন একটা গুরুত্বপূর্ণ সেক্টর, বাংলাদেশ নয়, পৃথিবীতে যখন আপনি অর্থনৈতিক যে মন্দা যখন শুরু হয়েছিল, তখন কিন্তু এই সেক্টরের প্রবাসীরা কিন্তু আমাদের অর্থনীতিকে স্পর্শ করতে দেয়নি, আমাদের অর্থনীতিকে। আপনার এই কোভিডের সময় যখন অর্থনীতির একটা বিরাট একটা ক্রাইসিস দেখা দিয়েছিল, আমরা এই দেশের আমাদের সিভিল সোসাইটি অর্থনীতিবিদরা বলেছিলেন যে আমাদের একদম ধ্বংস হয়ে যাবে অর্থনীতিবিদ, কিন্তু আমাদের এই প্রবাসী ভাইয়েরা তাদের পাঠার প্রেরিত অর্থ দিয়ে আমাদের এই দেশটাকে কিন্তু ধরে রেখেছে। আপনি রিসেন্টলি বাংলাদেশের এই পরিবর্তনের পরে প্রায় আপনি দেখেন যে যেভাবে রিমিটেন্স আসতেছে, আমাদের এই 15 বিলিয়ন থেকে যে এটা এখন জাম্প করে 34 বিলিয়নে চলে আসছে, এটা কিন্তু একটা বিশাল বিষয়। এখন এত কন্ট্রিবিউশন থাকার পরেও, এত এটাকে বলে মানে এই অর্থনীতি সমৃদ্ধি করার পরেও, আমি কি এই সেক্টরের রিফর্ম নিয়ে কখনো দিন কোনো কথা বলতে শুনেছেন সরকারকে? আপনি এই দেশের পট পরিবর্তনের পরে আপনি দেখছেন যে অনেকগুলো বিষয় নিয়ে রিফর্ম হয়েছে, শ্রমে ইন্ডাস্ট্রিয়াল রিফর্ম হয়েছে, আপনি সিভিল সোসাইটির বিভিন্ন মিডিয়া রিফর্ম নিয়ে কথা বলেছে, কিন্তু অথচ এই গুরুত্বপূর্ণ একটা সেক্টর নিয়ে একটা রিফর্ম হতে পারত। কিভাবে আমাদের তাদের মতে তো সবকিছু ভালোই যাচ্ছে। আমরা না, ভালো যাচ্ছে না, এটা যাচ্ছে না মানে এটা হচ্ছে কি স্বাভাবিক গতিতে। আপনি একটা কথা ধরে রাখেন, আমাদের প্রতি বছর জব মার্কেটে 30 লক্ষ শিক্ষিত যুবক জব মার্কেটে আসতেছে। আমরা সরকারি বেসরকারি উদ্যোগে সবচেয়ে বেশি, খুব বেশি হলে 4 থেকে 5 লক্ষ লোকের কর্মসংস্থান করতে পারি। তাহলে বাকি লোকগুলো আমরা কোথায় যাবে? আমাদের কোথায় যাবে মানে কি, আমাদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের এই যে ইকোনমিক ডিপ্লোমেসি বলতে কি, আমাদের আজকে এই যে বিভিন্ন দূতাবাসগুলো কাজ করছে, তাদের কাজগুলো কি? এই যে কূটনৈতিক মানে আমাদের শ্রম কূটনীতি, এটা কি তারা করছে? যেটা শ্রীলঙ্কা করছে, যেটা ইন্ডিয়া করছে, যেটা অন্যান্য লেবার সেন্ডে কান্ট্রিগুলো করছে, প্রায়োরিটি দিয়ে করছে। আমাদের কিন্তু সেটা নিয়ে কোনো পলিসি আছে? প্রকিউরমেন্ট লেভেলে, ডিমান্ড লেভেলে, আমার সেন্ডিং পয়েন্টে আমার রিফর্ম করার কোনো কিছু আছে? এই লোক পাঠানোর প্রক্রিয়া এবং পদ্ধতিগত যে জিনিসগুলো, যেটা আপনার বক্তব্য বললেন যে অনেকে হয়রানির শিকার হচ্ছে, অনেকে অনেক কিছু হচ্ছে। সরকার যে সোকল 168টা দেশ, সরকার কি বলতে পারবে 168টা দেশের মধ্যে মানে 100টা দেশেই নাই? 100টা নয়, আপনি 140টা দেশে আপনি কাউন্ট করার মতো না। আমাদের নিয়মিত যে ট্রেডিশনাল বাজার, সেটার বাজার কিন্তু আমরা ঘুরে ফিরে মধ্যপ্রাচ্য, ফার ইস্টের কয়েকটা দেশ, এগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখি। 10-12টা মার্কেটের মধ্যে আমাদের কর্মীরা যাই। আমরা যে 168টা দেশ, কোন সময় সুদানে একটা লোক গেছে, ওইটাও তাদের সরকারের লিস্টে রয়ে গেছে। ওটা অ্যাচিভমেন্ট নয়। অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের এই যে, মনে করেন গত বছর আমার 11 লক্ষ শ্রমিক দেশের বাইরে গিয়েছে, তার মধ্যে 7 লক্ষ লোক গেছে আমাদের দেশ সৌদি আরবে, 1 লক্ষ লোক গিয়েছে আবার কাতারে। আমার মানে এই যে মার্কেটগুলোকে ধরে রিসার্চ করে, ওখানে সমস্যা কি, সমস্যা কেন হচ্ছে, ওগুলোকে চিহ্নিত করে সমাধানের রাস্তাগুলো কি, কিংবা এই সেক্টরে যারা সেন্ডিং অথরিটি আছে, অর্গানাইজেশন আছে, তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটেট করা যায়, তাদেরকে কিভাবে একটা স্ট্রেনথেন করা যায়, এটা তো একটা খাত। এই যে সেন্ডিং নিয়ে কথা হচ্ছে, বেশিরভাগ যারা যায় বিদেশে, যারা যায় গ্রামের থেকে বা আমাদের পুরো বাংলাদেশ থেকে, এখানে একটা দালাল চক্র কাজ করে। এই দালাল চক্র কি রাষ্ট্রীয় ব্যবস্থারই ব্যর্থতার ফল, নাকি দালালের মাধ্যমে শ্রমিক পাঠানো বন্ধ করতে সরকার এখনো কেন কঠোর হতে পারছে? এটা ডেফিনেটলি একটা ব্যর্থতার ফল, আমাদেরও ফল। এই সরকারকে দিয়ে লাভ নাই, এটাতে আমরা যারা পাঠিয়ে থাকি আমাদেরও ব্যর্থতা, সরকারেরও ব্যর্থতা নিতে হবে। কারণ একটা কাজ যখন করবেন, আপনি যখন একটা আইন করবেন, একটা আইন হচ্ছে কি, এই শিল্পকে কেন্দ্র করে একটা আইন হচ্ছে
শ্রমিককে কেন্দ্র করে। আমি যখন একটা নতুন আইন করব, রিফর্ম করব, আমি শ্রমিকের প্রোটেকশন চাইব, আমার বিদেশগামী কর্মীদের রাইটগুলো প্রোটেকশন করব। পাশাপাশি এই সেক্টরে যারা উদ্যোক্তা, মানে এটাও একটা খাত, তো শিল্প খাত, সেবা খাত, এই সেবা খাতের ডেভেলপমেন্ট, উন্নয়ন, এগুলোকে আমি যদি ডেভেলপ করতে চাই তাহলে এটাকে ম্যাচ কীভাবে করতে পারি, অর্থাৎ প্রান্তিক জনগোষ্ঠীর সাথে আমাদের সাথে কীভাবে আমরা কানেকশন বাড়াতে পারি, মানে আমি অ্যাওয়ারনেস কীভাবে আমার এই টার্গেট পিপলের কাছে আমি পৌঁছাতে পারি। গভর্নমেন্টের যে পলিসিগুলো, গভর্নমেন্টের পলিসি যদি আপনি যদি অ্যানালাইসিস করেন, এটা কোনো দিনের শিল্প বান্ধব নয়। গভর্নমেন্টের পলিসি যদি আপনি যদি ধরেন যে তারা শুধু আইনগুলো করে, ব্যুরোক্রেটের আইনগুলো করে ধরার জন্য, ধরতে পারলে তাদের একটা মানে আছে, মানে ভুল ধরার জন্য, ভুল ধরলে পরে তাকে পানিশমেন্ট দিতে পারবে, পানিশমেন্ট দেওয়ার নামে তার বিভিন্ন তাদের সুবিধা পাবে। আজকে দেখেন এই সেক্টর যদি ধরতে হয়, এদের সেক্টর ফার্স্ট স্টেক হোল্ডার হচ্ছে কারা? যারা যাবে তারা, তাদের রাইট রয়ে গেছে তারা কোন দেশে যাচ্ছে, তাদের রাইট রয়ে গেছে তারা কত বেতনে যাচ্ছে, তাদের রাইট রয়ে গেছে তারা কত টাকা দিয়ে যাচ্ছে, তাদের রাইট রয়ে গেছে, জানার অধিকার রয়ে গেছে তারা কার মাধ্যমে যাচ্ছে, কোন এজেন্সির মাধ্যমে যাচ্ছে। আপনি একটা বিদেশগামী কর্মীদেরকে যখন আপনি জিজ্ঞাসা করেন, আপনি কিচ্ছু জানেন না। অর্থাৎ মধ্যস্বত্ব ভোগীরা এমনভাবে তাদেরকে মানে চক্রের মধ্যে ফেলছে, তারা ঠিকমতো এজেন্সির নামও বলতে পারে, এই জন্য প্রতারণাগুলো হয়। আপনি একটা জিনিস দেখেন না, রিসেন্টলি যে মেডিটেরিয়ান সি দিয়ে, লিবিয়া দিয়ে যে ইটালির দিকে যাওয়ার জন্য লক্ষ লক্ষ লোক, আপনারা এত অ্যাওয়ারনেস সৃষ্টি করা, মিডিয়া এত কিছু লেখার পরেও কিন্তু থামাতে পারছেন মানুষ? এই যে ইতালি নিয়ে কথা উঠলো, আমার এখানে কি প্রশ্ন আছে যে ইতালিতে সমুদ্রপথে বাংলাদেশিদের সংখ্যা হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে কেন? এটা কারণ হচ্ছে কি, শুনেন, আমরা তো হিউম্যান, আমরা বাঁচার তাগিদে কি করি। আমার ডোমেস্টিক মার্কেট দেখেন না, চিটাগের মানুষ চিন্তা করছে ঢাকা আসলে বেটার লাইফ, সাতক্ষীরার মানুষ চিন্তা করতেছে ঢাকা বোধহয় আসলে চাকরি টাকরি একটা বেটার ইনকাম করা যাবে। আবার ঢাকা থেকে কেউ চিন্তা করে যে আমি যদি পাকিস্তান যেতে পারি, আমি যদি ইন্ডিয়া যেতে পারি, বোধহয় ওখানে বেটার লাইফ। মানে প্রত্যেকে বেটার লাইফটা চিন্তা করে। এখন মানুষের যতক্ষণ পর্যন্ত আপনি স্মুথ অপারেশনের জন্য স্মুথ লাইন আপনি নির্ণয় করতে না পারবেন, মানুষের বিদেশ যাওয়ার পথটা সুগম করতে না পারবেন, তখন কিন্তু আপনার এই বিভিন্ন প্রতারণা হওয়ার সুযোগগুলো রাখবে। এই যে ইটালিতে যে ঘটনাগুলো, মেডিটেরিয়ান সিতে সবচেয়ে বেশি হওয়ার কারণ হচ্ছে কি, একটা সাকসেস, ওই গ্রাম থেকে একটা লোক গিয়েছে, সে ঠিক পৌঁছেছে, 100টা লোককে উদ্বুদ্ধ করতেছে। এখন এটা বন্ধ করার জন্য গভর্নমেন্টের মানে যুগোপযোগী প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিতে পেরেছে কিনা।